আমরা বিশ্বকাপ খেলাটা দেখতে আমরা মজা পাই। এখন এই মজাটা এমন একটা মজা, যে মজাটার মধ্যে একটা বড় মজা হচ্ছে অন্যকে, মানে অন্য দলের সাপোর্টারকে আসলে খুঁজে বাইর করা এবং অন্য দলের সাপোর্টারকে খুঁজে বাইর করে তাকে একদম শোয়ায় দেওয়া, তাকে আক্রান্ত করা, তাকে ধইরা নিয়ে হাত পা ধইরা চ্যাংদলা করে কোনো একটা পুকুরে, নালায়, নর্দমায় ফালায় দেওয়া হচ্ছে আমাদের বিশ্বকাপ খেলা দেখার মানে অন্যতম অনুষঙ্গ আর কি। দেখেন 48টা দেশের এই বিশ্বকাপে সব দলেরই একটা না একটা, অন্তত একটা করে খেলা সব দলেরই হয়েছে, কোনো কোনো দলের দুইটাও হয়েছে। যে যার মতো করে বিশ্বকাপে কে কীরকম খেলতেছে বা কারে কীরকম পছন্দ করবে সেটা ঠিক করতে পারার কথা, বা কার কতদূর সামর্থ্য আছে সেইটাও কিছুটা দেখে ফেলার কথা। কিন্তু আমরা কিন্তু ঠিক করে রাখছি বহু আগেই যে আমরা কোন দল সাপোর্ট করব, এবং সেইটার চশমা পরেই আমরা পুরো দুনিয়াটা দেখব এবং পুরো বিশ্বকাপটা দেখব। আসলে আমরা বিশ্বকাপ দেখি না কি দেখি এইটা নিয়ে আমার খুব সন্দেহ আছে। এই কয়েকদিন আগে মানে বিশ্বকাপটার সময় আমার হয় কি, আমার ফুটবল খেলা দেখতে খুব ভালো লাগে। এখন আমি আমার কথা একটু বলে রাখি, আমার কথা না বললে আবার ওই যে আরও অনেকের কথা বলবো, তো সেইটা কীরকম শোনাবে। আমার কথা বলে রাখি যে আমি ভুল হই বা শুদ্ধ হই, আমি দেখি যে দুনিয়া দুই ভাগে বিভক্ত। এক ভাগ হচ্ছে যারা কলোনি করছে, আরেক ভাগ হচ্ছে যারা মানে কলোনি করছে মানে যারা কলোনাইজার তারা, আরেক ভাগ হচ্ছে কলোনি। তো যারা উপনিবেশিক, যারা সাম্রাজ্যবাদী তারা হচ্ছে এক দুনিয়া, আর যারা সাম্রাজ্যবাদের শিকার তারা হচ্ছে আরেক দুনিয়া। সেই হিসাবে ইউরোপ, এখন আমেরিকা, কানাডা, মেক্সিকোতে বিশ্বকাপ হচ্ছে, তারাও কিছুটা সামনে আসে। তারা একদিকে, মেক্সিকো বাদে, এই আমেরিকা, কানাডা তারা যেহেতু মানে এই সাম্রাজ্যবাদ বা উপনিবেশিকের প্রতিভূ, তারা এবং ইউরোপ একদিকে, এবং লাতিন আমেরিকা, যেটাকে লাতিন আমেরিকা, ওরা মানে লাতিন বানায় ফেলছে ওইটাকে, মানে একটা পুরা এমনই কলোনি করছে যে একটা পুরা মহাদেশের ভাষা ভুলাই ফেলছে। ভাষা ভুলাইয়া সাউথ আমেরিকাতে, পুরাটা সাউথ আমেরিকার ভাষা এখন স্প্যানিশ, যেটাকে আবার ওরা কায়দা করে হিস্পানিক বলে। ওই স্প্যানিশ মানে ভাষাটারে হিস্পানিক বলে কিনা জানি না, মানে জাতিটারে হিস্পানিক বলে। এবং একটা মাত্র দেশ ব্রাজিল, ওইটা আবার পর্তুগিজ, মানে পর্তুগাল ওইটা দখল করছিল, বাকিগুলি হচ্ছে স্পেনের। তো ওইটা একটা কলোনি। আর আফ্রিকা আসতেছে, আফ্রিকা খুব ভালো করবে কিনা, বিশ্বকাপটা পাবে কিনা, বিশ্বকাপের মধ্যে সেমিফাইনাল খেলবে কিনা, ফাইনাল খেলবে কিনা তা জানি না। তার মানে পুরোনো কথায় ফিরে আসি, আমার পৃথিবীতে দুই ভাগে বিভক্ত, এক ভাগ হচ্ছে কলোনি, আরেক ভাগ হচ্ছে কলোনাইজার। এখন আমি ভাই যারা মানে নিষ্পেষিত হয়েছে তাদের পক্ষে। আমার ফুটবলের বিশ্বকাপের হিসাব কিন্তু 12-10, 12টা পাইছে হচ্ছে ইউরোপ, 10টা পাইছে হচ্ছে লাতিন আমেরিকা, ব্রাজিল 5টা, আর্জেন্টিনা 3টা, উরুগুয়ে 2টা। আর ইউরোপে আপনারা জানেন, ইউরোপের মধ্যে থেকে জার্মানি 4টা পাইছে, ইটালি এবার আসতে পারে নাই, তবু ওরাও 4টা বিশ্বকাপ জিতছে, ফ্রান্স 2টা জিতছে, 10টা হলো, স্পেন আর ইংল্যান্ড 1টা করে জিতছে, এই হলো 12টা। তো 12-10-এ পিছায় আছে মানে আমি যাদেরকে সাপোর্ট করি তারা। আমি যাদেরকে সাপোর্ট করি বলতে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, কলম্বিয়ার খেলা এবার ভালো লাগছে, উরুগুয়ের খেলা এবার খুব বেশি ভালো লাগে নাই। হ্যাঁ, এবার কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা যারা ফুটবল সাপোর্ট করতাম বা ফুটবল খেলা দেখতাম, ধরেন 80 দশকের মাঝামাঝি সময় এইরকমই সাপোর্টের ঘটনাটা ছিল। কারণ আপনারা জানেন যে যারা আমরা তৃতীয় বিশ্বের দেশ, যারা একটু পিছায় আছি, তারা সবসময় যারা হলো এইটাকে কি বলে, আন্ডারডগদের, বা আন্ডারডগ তো আসলে বলা যাবে না, ফুটবলে তো আর ব্রাজিল, আর্জেন্টিনা এরা আন্ডারডগ না, কিন্তু যারা একটু মজদুর, যারা একটু আমাদের মতো, তাদেরকে একটু সাপোর্ট করি আমরা সবসময়। তো সেই জন্য ব্রাজিল আমাদের যদিও 3টা বিশ্বকাপ তারা জিতে গেছিল 70-এর আগেই, কিন্তু আমাদের পুরো শৈশবের মধ্যে কিন্তু ব্রাজিলের সাপোর্টটা আমরা অনেক বেশি করছি। কিন্তু ম্যারাডোনা আইসা পুরো দুনিয়ার, বিশেষ করে আমাদের দুনিয়ার সাপোর্টটাকে চেঞ্জ করে দিচ্ছে। দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা বলে একটা প্লেয়ার আসছিল, আপনারা হয়তো কিছু কিছু লোক তার নামও শুনে থাকবেন। হ্যাঁ, এবার উনি পুরো পৃথিবীরে চেঞ্জ করে দিছিল, পুরো পৃথিবীর ফুটবল দুনিয়াটারে চেঞ্জ করে দিছিল। আমার কাছে মনে হয় শুধু ফুটবল দুনিয়া না, অন্য একটা ঘটনা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা যখন ছোট ছিলাম 78, 79, 80 সালে, তখন একটা হলিউডের সিরিয়াল টিভিতে দেখাইতো, সেটার নাম হচ্ছে $6 মিলিয়ন ম্যান। তো $6 মিলিয়ন ম্যান, স্টিভ অস্টিন নামে ওই লোকটাকে খুব বেশি, কি বলা যায় এটাকে, খুব বেশি একটা মানে মানে সুপার পাওয়ারের ওকে বানানোর জন্য ওর চোখ দিয়ে ও দেখতে পাইতো অনেকখানি দূরে, ওর পায়ের এখানে কেমন জানি একটা মেশিন লাগানো হয়েছিল, অনেক জোরে দৌড়াইতে পারতো, এই জন্য সে ছিল $6 মিলিয়ন ম্যান। এবং $6 মিলিয়ন শুনলেই সেরকম তখন কেমন কেমন লাগতো, কারণ $6 মিলিয়ন যত টাকা, সেটা একটা মানুষের পক্ষে হিসাব করা এটা কঠিন ছিল। ম্যারাডোনা এসে কিন্তু সেই সময়ে এই $6 মিলিয়ন ম্যানকে খুব মানে মানে একটা গরিব হলিউডি চেষ্টা বানায় ফেললেন। কারণ হচ্ছে উনি একটা ট্রান্সফারে, ওনার জন্য একটা ট্রান্সফারে একটা ক্লাবের $8 মিলিয়ন ব্যয় হয়েছিল, মানে $8 মিলিয়ন মানে পরিণত হয়েছিলেন তিনি। মানে বাস্তবের একটা ক্যারেক্টারই $8 মিলিয়ন যখন পরিণত হন, তখন আর মানে কাল্পনিক কোনো নায়করে আর সেখানে লাগে না। সেই ম্যারাডোনা
ছিয়াশির বিশ্বকাপটা ম্যারাডোনারই বিশ্বকাপ হবে সেইটা বলে নানা ধরনের ঘটনার জন্ম দিয়ে তার হেয়ালি, তার হাত দিয়ে গোল দেওয়া, পিটার শিল্টনের চিৎকার এবং সেইখান থেকে 8-10জনকে কাটিয়ে একটা গোল করা, বেলজিয়ামের এগেনস্টে গিয়ে আবার 2টি গোল করা, ফাইনালে গিয়ে জার্মান লোকজনকে এইটি বলা যে ম্যারাডোনা যেই দলে খেলেন সেই দলের এগেনস্টে মাত্র 11জনকে নিয়ে খেলা, সেটি একটি অন্যায় বটে। ফান করে বললো এটা আসলে জার্মানির লোকজন সেটা আসলে মনেই করতো যে ম্যারাডোনাকে একটা একাদশের মধ্যে থাকলে সেটা একাদশ মানে 11 জন দিয়ে সেটাকে আসলে ঠেকানো সম্ভব না। যাই হোক, সে ম্যারাডোনা কাপ জিতেছেন। তারপরে জানি কি হলো 90তে আবার ম্যারাডোনার সেই আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত উঠলো, একটা পেনাল্টি কিকে শেষ পর্যন্ত তাদের মানে তারা চ্যাম্পিয়ন হতে বলে তার রানার্স আপ হলো, ম্যারাডোনা কাঁদলেন সেই কাপের সামনে। এইসব ঘটনাই কিনা জানি না, কিন্তু তারপরে বাংলাদেশ খুব শার্প, খুব এরকম একটা শিবিরে বিখ্যাত মানে বিভক্ততে থাকলো ব্রাজিল আর্জেন্টিনা। মানে আর্জেন্টিনা আমি সাপোর্ট করি, তার মানে ব্রাজিলকে আমি 2টা গালি না দিলে আমার সাপোর্টটা ঠিক জমে না। আর ব্রাজিলের লোকজন মানে প্রথম কাজ, তারা যে খেলা বোঝে, তারা যে খুব ক্রীড়াবোদ্ধা, এইটা বোঝার একমাত্র উপাদান হলো আর্জেন্টিনা খেলা পারে না এগুলি কথা বলা। আর্জেন্টিনা কিছুই পারে না, ম্যারাডোনা হাত দিয়ে গোল দেওয়া ছাড়া জীবনে কিছুই করে নাই। এবং মানে এক অদ্ভুত অদ্ভুত সব কথা ম্যারাডোনাকে নিয়ে, যে কথা আসলে স্বয়ং মানে একটা লোক আছে তো জানেন, ওনার নাম হচ্ছে এডসন অরান্তেস দো নাসিমন্ত, আমরা যাকে পেলে বলে ডাকতাম। সেই পেলে পর্যন্ত কোনো দিন কোনো কথাতেই মানে অনেকে অনেক রকম কথা বলছেন যে পেলে বড় না ম্যারাডোনা বড়, কিন্তু সেই ক্ষেত্রে পেলে কিন্তু ম্যারাডোনাকে কোনোদিন বলেন না যে এই লোকটা শুধু হাত দিয়ে গোল দেয়, ওর নাম তোমরা আমার সঙ্গে কেন বলো। উনাকে যখন একটা রেডিওতে উনি যখন একটা অনুষ্ঠান উপস্থাপনা করেছেন বা সঞ্চালনা করেছেন বা পডকাস্ট করেছেন, আপনারা যেরকমই বলেন না কেন, উনি কিন্তু শর্ত দিয়েছিলেন আমি এই অনুষ্ঠানটি করতে পারি, কিন্তু তোমরা কিন্তু ম্যারাডোনাকে নিয়ে আসবে। এবং সেই ম্যারাডোনাকে নিয়ে আসা হয়েছিল ওই অনুষ্ঠানে। এবার তাদের মধ্যে থেকে আমি শ্রদ্ধা ভক্তির কোনো রকম কমতি কোনো কিছুই দেখি না। বাংলাদেশে আইসা দেখি যে বাপরে বাপ, ব্রাজিল আর আর্জেন্টিনা মানে এর মাথায়, এই যে বিশেষ করে ফুটবল সিজনে এর মাথায় একটা বাড়ি না দিলে এর আর কোনো কিছু ভালো লাগে না। আমি অনেকেরই জিজ্ঞেস করছি যে ভাই এগুলি কেন করেন আপনারা, মানে এইটাতে কি মজা, এটাতে মজাটা কি? তারা বলে যে বিশ্বকাপে তো সাপোর্ট না করে দেখলে খেলাতে মজাই পাওয়া যায় না। ঠিক আছে, সাপোর্ট করেন, খেলা দেখেন, অসুবিধা কি? তার মধ্যে এই মানে এইটা কেমনে আসে? সাপোর্ট করলেন তো এর মধ্যে থেকে এইটা আসে কেন? আরে ভাই এইটাই মজা, তুমি এগুলোর মধ্যে ঝামেলা করে না তো, আপনি এগুলোর মধ্যে ঝামেলা করেন না তো ভাই, সবই ঝামেলা। আমাকে সব কিছুর মধ্যে এরকম একটা শত্রু লাগে যে এই প্রতিপক্ষরে গালি না দিলে, প্রতিপক্ষকে আমার খুব হিউমিলেট না করলে আমার কোনো কিছুই ভালো লাগে না, আমি কোনো কিছুতেই মজা পাই না। এরপরে তো যাই হোক, আমি 90-র দশকে আইসা থাইমা গেছিলাম। 90-র দশকের পরে এখানে ব্রাজিলের ফেনোমেননরা আসলেন, ফেনোমেননদের মধ্যে রোনালদো ছিলেন, আসলেন রোনালদিনো, রিভালদো ছিলেন ওইখান দিয়ে। তারপরে এরা আসলো, আর্জেন্টিনা মোটামুটি মানের টিম নিয়ে আসে, প্রতিবার ভালো খেলে, খারাপ খারাপ মিস করে তারা বাদ হয়ে যায়। আমার মনে আছে এই কত কাছের থেকে এসে গোল দিতে মিস করে আর্জেন্টিনার প্লেয়াররা না, কিন্তু চলতেছে। এর মধ্যে ব্রাজিল আরও 2বার বিশ্বকাপ পাইলো, 94-তে একবার পাইলো, 2002-তে একবার পাইলো। কেমন একটু একটা মানে মানে একটা সমান সমান, এতটা তখন মানে এত কামড়াকামড়ি তখন এটার মধ্যে ছিল না। 2006 সালে মেসি আসলেন প্রথম বিশ্বকাপে তিনি বেশিরভাগ সময় সাইড লাইনে ছিলেন, তাকে খেলানো হয় না। একটি খেলায় নামলেন, গোল করলেন। বোঝা যাচ্ছিল যে অনেক অনেক জায়গা থেকে বলা হইতেছিল যে এই 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 একাডেমি থেকে উঠে আসা মেসি অসাধারণ করবেন। 2010-এ তিনি অনেক পরিণত ম্যারাডোনা কোচ হয়ে আসলেন, তিনি খেললেন কিন্তু কাপ পেলেন না। 2014-তে ফাইনালে উঠলেন, ফাইনালে উঠে খুব কাছাকাছি চলে গেলেন, তারপরেও তিনি সেখানে এটা জিতলেন না। কিন্তু অনেকের মনে আর সন্দেহ থাকলো না যে মেসি নিঃসন্দেহে এই সময়ের সবচেয়ে ভালো খেলোয়াড়। রোনালদোকে নিয়ে অনেকদিন কথা হয়েছে, মেসি ভালো না, রোনালদো ভালো। আমি ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা বলতেছি, পর্তুগালের। ও ভালো নাকি মেসি ভালো, এটা নিয়ে অনেকদিন অনেক কথা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত মানুষ হয়তো কিছুটা স্বীকার করেই নিত যে না, মেসি বেটার। কিন্তু মেসি যেহেতু বিশ্বকাপ জিতেন নাই, সেই জন্য যেটা হয়েছে, আজকে যারা আর্জেন্টিনা বলে কাঁদেন, সেই খোদ আর্জেন্টিনাতেই মেসি কেন খেলবে তার বিপক্ষে মিছিল হয়েছে। মেসিকে এত অপমান আর্জেন্টিনার লোকজন করছে। মেসি বহুবার ভাবছে, মানে বিশেষ করে ওই যে কোপাতে মানে কোপা মিস করার পর কোপাও পাইতেছে না, আর্জেন্টিনা কোনো কাপ জিততেছে না। ওকে মানে মেসির জীবন কিন্তু পুরো 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 পৃথিবীর মানুষের জন্য একটা শিক্ষা। ভাই আপনি যদি সাকসেসফুল না হন, আপনি সাকসেসফুল না হলে কেউ আপনার পাশে থাকবে না। মেসি এতগুলি ঘটনা ঘটার পরেও মেসিকে আর্জেন্টিনা থেকে বারবার বলা হয়েছে মেসি কেন খেলে, ও সাধারণত শুধু ক্লাবের জন্য খেলে, ও কোনোদিন দেশের জন্য খেলে না, ওকে দেশে আর খেলতে না দেওয়া হোক, ওকে একাদশে রাখার কোনো দরকার নাই। সত্যি ঘটনা, কিন্তু আপনাদের কাছে গল্প মনে হচ্ছে সত্যি। কিন্তু 2014-র পর থেকে 2018-19 মেসি খেলবেন কি খেলবেন না, মেসি এখন অপশন দিয়ে চলে যাবেন কিনা, সেগুলি নিয়ে খোদ আর্জেন্টিনাতেই বহু কিছু তার এগেনস্টে করা হয়েছে।
যাই হোক, বাংলাদেশের লোকজন তে ফিরে আসি। বাংলাদেশের লোকজন আর্জেন্টিনার ভক্ত বা ব্রাজিলের ভক্ত, তাদের ভক্তি চলমান। এই ভক্তি চলমান হচ্ছে এই পর্যায়ে, এই ভক্তি চলমান হচ্ছে এই পর্যায়ে যে কেউ একজন বলছে যে মেসি খেলা পারে না, 2 গ্রাম মিলে মারামারি পর্যন্ত করছে। এর মধ্যে আবার মেসির বন্ধু, তারা দুজনে একই দলে খেলছেন, 2টা ভিন্ন ভিন্ন দলে তারা একসঙ্গে খেলছেন, বার্সেলোনাও খেলছেন, পিএসজিতে গিয়েও খেলছেন। সে নেইমার আসলো, সে নেইমার অসাধারণ প্লেয়ার, ব্রাজিলে খেলেন। কিন্তু আপনি মেসিকে ভালো বলতে গেলে আপনাকে দ্বিতীয় লাইনটাতে বলতে হবে যে নেইমার শুধু অভিনয় করে, যেন নেইমারকে কোনোদিন ফাউল করা হয়নি, যেন নেইমার কোনো একটু খেলতেই পারে না, যেন নেইমার শুধু শুধু মানে 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 সে কোনো প্লেয়ারই না, মানে তাকে এত টাকা খরচ করে তাকে একটা দল থেকে আরেকটা দলে ট্রান্সফার করা হচ্ছে, তারা কিছুই বোঝে না, বুঝি শুধু আমরা। কারণ আমি মেসির খেলা দেখে আমার মেসির খেলা ভালো লাগে, সুতরাং নেইমার কিছুই পারে না, ব্রাজিল দল তো আরও কিছু পারে না, এগুলি বলা শুরু হইলো। এইবার চট করে এইবার চলে আসি, এর মধ্যে ঘটনা ঘটছে হচ্ছে আর্জেন্টিনা কোপা জিতছে 2বার, বিশ্বকাপ জিতছে মেসি, কাতারে বিশ্বকাপ দিচ্ছে। কাতারে বিশ্বকাপ জেতার পরে মনে হয়েছিল যে মেসির আর কিছু চাওয়া পাওয়ার নাই, মেসি 2026 বিশ্বকাপ খেলবেন না গেলেন না, নানা রকম কথা, প্রায় মানে যেটার উপরে সবার মনোযোগ থাকে সেই লিগ ছাড়ে দিয়ে এসে তিনি এই আমেরিকাতে লিগ খেলতে আসলেন, যারা ফুটবলরে বলে সকার, এদের দেশে খেলতে আসলেন। মানে মানে এটা এক ধরনের রিটায়ারমেন্টই আসলে। মানে তারপরও মেসি খেললেন আলজেরিয়ার এগেনস্টে। তার আগের ঘটনা একটু বলে নিই, ব্রাজিল মরক্কোর সঙ্গে ড্র করছে, ব্রাজিল মরক্কো ড্র হয়েছে। ব্রাজিল আর মরক্কো কিন্তু এখন নেক টু নেক টিম, একজন 6 নম্বর একজন 7 নম্বর। তো ব্রাজিল আর মরক্কোর ড্র হওয়াটা কিন্তু খুব কাছাকাছি, মানে 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 কোনো একটা বিস্ময়কর ঘটনা না। তো বিস্ময়কর ঘটনা না হইলেও এই ব্রাজিল মরক্কোর সঙ্গে ড্র করা, আসলে মরক্কো আগে গোল দিছিল, এই ব্রাজিল কোনো মতে ড্র করছে। আর আর্জেন্টিনার সাপোর্টারদের, মানে বাংলাদেশের আর্জেন্টিনার সাপোর্টারদের খুশি কে দেখে মনে হয় যে বাংলাদেশ জিতে গেছে, মানে মনে হয় যে বাংলাদেশে কোনো একটা অর্জন হয়েছে, মনে হয় যে কোনো একটা অর্জন আমার হয়েছে ব্রাজিল মরক্কোর সঙ্গে ড্র করছে বললা। মানে আমার মাথায় ঢুকে না, মানে এই মানসিকতাটার জায়গাটা কোন জায়গায়। যাই হোক, গেল বিশ্বকাপে কিন্তু আরও অন্যান্য খেলা হইতেছে, খুবই চমৎকার খেলা হইতেছে। নেদারল্যান্ডস আর জাপান একটা খেলা 2-2 গোলে ড্র হয়েছে, অসাধারণ খেলা ছিল। ইংল্যান্ড ক্রোয়েশিয়ার সঙ্গে খেললো, যেটার মধ্যে আছে জমজমাট খেলা, যেটার মধ্যে আসলে ইংল্যান্ড জিতছে 4-2 গোলের। এগুলি খুব ভালো, এগুলি কোনো দিকে কোনো মনোযোগ নাই। মনোযোগ হচ্ছে ব্রাজিল মরক্কোর সঙ্গে ড্র করছে, এবং আমরা আর্জেন্টাইন পার্সপেক্টিভ থেকে বলতেছি যে আমরা আলজেরিয়ার সঙ্গে কী করবো না করবো। এখন আলজেরিয়ার সঙ্গে এই আর্জেন্টিনার খেলার মধ্যে আর্জেন্টিনার লোকজন একটু, বা আর্জেন্টিনার সাপোর্টার একটু ভয়ে অপেক্ষা করছিল, কিন্তু মেসি সেটার মধ্যে হচ্ছে মারাত্মক ভালো খেলছে, 3টা গোল দিয়েছে, মানে হ্যাটট্রিক। এখন উনি যৌথভাবে বিশ্বকালের সবচেয়ে বেশি গোল দেওয়া লোকের একজন, মানে উনি এখন 16 গোল দিয়ে ক্লোজার সমান আছেন বিশ্বকাপে যারা গোল দিয়েছে, সবই ঠিক আছে। কিন্তু এই 3 গোলের সাথে ব্রাজিলের কি সম্পর্ক? এই 3 গোলের সাথে আসলে ব্রাজিলের সম্পর্কটা কি? মানে এই 3 গোল দেওয়া হয়েছে আলজেরিয়াতে, র্যাঙ্কিংয়ে যারা অনেক পিছিয়ে আছে। আপনারা জানেন আর্জেন্টিনা এখন বিশ্বের এই প্র্যাকটিস ম্যাচগুলি হওয়ার পরে, মানে বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা কিন্তু র্যাঙ্কিং এখন 1 নম্বর দল। আলজেরিয়ার র্যাঙ্কিং আমি জানি না, জানতাম, ভুলে গেছি। তো ওইটা 3 গোল দিছে, জিতছে, ভালো করছে। এটার সাথে ব্রাজিলের কি সম্পর্ক? আবার দেখেন ব্রাজিলের লোকজন আবার কেমন, আপনি চিন্তা করে দেখেন। যে আবির ভাই আছে ক্যামেরার পেছনে, মিটকা হাসতেছে আবার একটু করে। আবির ভাই ফেসবুকে স্ট্যাটাস দিলেন, যে আবির ভাইয়ের স্ট্যাটাসটার কথাই বলি, অন্য মানুষের কথা বলে তো লাভ নাই, ঘরের লোকজনের কথা, আপন লোকজনের কথাই বলি। আবির ভাই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন যে মেসি নাকি গত বিশ্বকাপে অনেক কান্নাকাটি করছিল, এই জন্য মেসিকে কাপ দিয়ে দিচ্ছে। এইবার বিশ্বকাপেও মেসি অনেক কান্দাকাটা, মেসি 3 গোল দিছে না কি করছে। আমার এইটা বলার নাই, আমার খালি বলার এইটা যে ভাই, আপনারা ব্রাজিল সাপোর্ট করেন বা আর্জেন্টিনা সাপোর্ট করেন, দ্যাটস ফাইন, এইটার মধ্যে তো কোনো, দ্যাটস লাইক খুবই ভালো। কিন্তু আপনারা কেমনে চোখ থাকতে অন্ধ হন এতক্ষণ? মানে আমি বলি, আমার কিন্তু ম্যারাডোনা সবচেয়ে প্রিয় খেলোয়াড়, দ্বিতীয় প্রিয় খেলোয়াড় হচ্ছে লিওনেল মেসি। আর ব্রাজিলের অনেকের খেলাই আসলে আমার অনেক প্রিয়। অন্য অনেকের খেলা দেখতে আমার ভালো লাগে, কিন্তু তারা আমার প্রিয় না, কারণ তাদেরকে আমি সাপোর্ট করি না। মানে আপনি বলতে পারেন যে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ডের অনেক ভালো প্লেয়ার আছে। ইয়ার কথা ফিরে আসি, চশমাটার কথায় ফিরে আসি। চশমাটা কেমন জানেন? আমার প্রিয় খেলোয়াড় কিন্তু লিওনেল মেসি, আমার প্রিয় খেলোয়াড় কিন্তু দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা 1 নম্বর, মেসি 2 নম্বর। কিন্তু আমার চশমা যেহেতু আমি পরা না, আমি কিন্তু দেখতে পাইলাম, আবির ভাইয়ের কথার দ্বিতীয় অংশ কিন্তু ঠিক, আমি কিন্তু দেখতে পাইলাম যে ফাউলটা আলজেরিয়ার ওই খেলোয়াড়কে মেসি করছেন, খালি একটু চিন্তা করে দেখেন তো, এই ফাউলটা কেউ আপনারা চোখেই দেখলেন না। ভাই আমিও প্রথমে মনে করছিলাম যে
মেসি তাল সামলাতে না, কারণ মেসি খুব ফাউল প্রোন প্লেয়ার না। মেসি খুব ফাউল করছে, কাউরে খুব আটকানোর জন্য খুব ল্যাংরি মারছে, যেগুলি করে আর কি ফুটবলে, এগুলি মেসি কখনো করছে আমি এরকম দেখি নাই, আমি খেলা ফলো করি। কিন্তু ওই দিনের ওইটাকে ইটস লাইক হয় না যে একটা মোমেন্ট অফ ম্যাডনেস, সেইটা কি হয়েছিল। আমিও কিন্তু প্রথমে মনে করছি যে মেসি কোনো কারণে তাল সামলাইতে না পাইরা উনি ওকে ধাক্কা দিছে। মানে আলজেরিয়ার ক্যাপ্টেনই ছিল মনে হয় আইসা কিছু একটা নাম, আচ্ছা, ওকে ধাক্কা দিছে এবং পরে আমি খেয়াল করে দিছি না, ঘটনা এরকম হওয়ার সম্ভাবনা কম। ঘটনা হচ্ছে মেসির ওকে পায়ে আঘাত করাটা, মানে আলজেরিয়ার প্লেয়ারকে পায়ে আঘাত করাটা হইতেও পারে ইচ্ছা করে, এবং এটা মোমেন্ট অফ ম্যাডনেস। এখন উনি দুনিয়ার সবচেয়ে ভালো খেলোয়াড়, ওনার খেলা দেখতে আমরা সবাই সবচেয়ে বেশি পছন্দ করি। কিন্তু কথা হইল, আপনি রেফারি, আপনি এই জায়গায় আসেন, আপনি কি ওকে দেখেন নাই? হি ডিড দ্যাট, এটা কি সম্ভব? আচ্ছা, আপনি দেখেন নাই, আমরা যারা টেলিভিশনে দেখতেছি তারা দেখি নাই? আমরা যারা টেলিভিশনে রিউন্ড করে করে দেখছি তারা দেখি নাই? জিনিসটা দেখি নাই আমরা? মানে এইটা কি হইতে পারে? এটা আমরা এটাকে দেখবো না। এখন আমার কাছে মনে হয় যে ফুটবলের লজ বাইলজ আমি যতটুকু বুঝি, ততটুকু বোঝার মধ্যে হইল যে খেলোয়াড় নিশ্চিত গোলের দিকে এগিয়ে যাচ্ছেন তাকে যদি আপনি আঘাত করেন বা কোনো ধরনের ইনফ্রিজমেন্ট হয়, তখন আপনি তাকে লাল কার্ড দেখাতে পারেন। এটা পেনাল্টি বক্সের মধ্যে হলে তাকে হলুদ কার্ড দেখাবেন এবং একটা মানে কি বলে এটাকে একটা পেনাল্টি কিক দিবেন। এই ক্ষেত্রে যেহেতু খেলাটা মাঝ মাঠে, তাহলে মেসি একদম মাঝ মাঠের দাগ বরাবর, কিন্তু মানে মেসি তাকে আসলে নিশ্চিত গোল আটকাতে গিয়ে তাকে মারতেছেন বা এই কাজ করতেছেন, সেটা নাও হইতে পারে। কিন্তু ঘটনা হইতেছে মেসির ক্ষেত্রে যদি এইটা হইতো, মানে মেসিকে যদি আলজেরিয়ার প্লেয়ারটা এটা মারতো, তাহলে কিন্তু এটা রেফারি এটা দেখতে পাইতেন। আমি মনে করি যেইটা হচ্ছে বলা হইতেছে যে মেসির ওটা লাল কার্ড পাওয়া উচিত ছিল, আমি মনে করি দ্যাটস টু মাচ। কারণ এটা গোল হইতো বা গোলের জন্য একটা আক্রমণ ছিল সেইটা না, তবে মেসির একটা কার্ড এইটা অবশ্যই ডিজার্ভ করে। এবং দ্যাট ওয়াজ ভেরি, মানে আমি যেটাকে বলে যে খুবই ভয়াবহ মুভ ছিল, কারণ ওই খেলোয়াড়ের পায়ে উনি বড় করেও আঘাত পাইতে পারতেন। এবং এইটা রেফারি খুব কাছাকাছি ছিলেন, রেফারির একটা ফাউলও দিছে, এবং কিন্তু এটা কার্ড খাওয়ার মতো একটা ঘটনা ঘটছে। এখন বাংলাদেশের, আমি এবার কিঞ্চিত একটু ভয় পেতেছি, কারণ বাংলাদেশের মানুষের সাংঘাতিক মেসি অনুভূতি আছে। এখন আমি মেসিরে ভালোবাসি বইলা, আমার মেসির খেলা দেখতে ভালোবাসি বইলা, আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি বইলা, ও আরেকজনকে বুটের স্পাইক দিয়ে আঘাত করতেছে, এটাও আমি দেখবো না? এটা কেমনে হয়? মানে আমি এই জিনিসটা আমি বুঝতে পারি না। মানে ভালোবাসা, মানে আমাদের হয় কি, আমাদের অঞ্চলে অনেক বৃষ্টি হয়, অনেক হিউমিডিটি থাকে, সেই জন্য ভালোবাসা আমাদের অন্ধ করে। কিন্তু ভালোবাসা অন্ধ করা কি ভালো? আসলে ভালোবাসা অন্ধ করে, তারপরে যেটা হয়, তারপরে ভালোবাসার লোকের উপর আমাদের এত রাগ হয় যে আমরা ওই মানে ওর 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 মাথা ফাটা দিতে তখন আমাদের ইচ্ছা করে। ভাই, আমার বিবেচনায় মেসি খেলতেই পারে না, 3টা গোল যে আবির ভাইয়ের মতো কান্নাকাটি করছে বলে দিয়ে দিছে, ওইটাও যেমন সত্য না। মেসি 3টা গোলই অসাধারণ ছিল আসলে। মানে ফুটবলের যত দুর্বল দলই আলজেরিয়া হোক, মানে যত দুর্বল দলই হোক, এই ফুটবলের মানে এই পাওয়ারের এই জায়গায় আইসা, এই টেকটিক্যাল ফুটবলের এই জায়গায় আইসা মেসি যে শুধু পজিশনিং, শুধু প্লেসমেন্টের উপর ভর করে এইরকম গোল দিতে পারে, এইগুলি দেখাও আসলে চোখের আনন্দ। মানে এতে কোনো রকম কোনো সন্দেহ নাই। আর্জেন্টিনা খুব ভালো ফুটবলও খেলছে, আলজেরিয়া সেজন্য আমি বড় উদাহরণটা পাচ্ছি। বড় দেশের সঙ্গে খেললে কী হবে আমি জানি না, কিন্তু ভালো ফুটবলও খেলছে। ব্রাজিলের চশমা আপনি চোখে দিলেন বা ব্রাজিল সমর্থকের চশমা চোখে দিলেন, আপনি আর কিছুই দেখলেন না, এইটা আপনি উপভোগই করলেন না। এটা হইতে পারে। আবার আসলেই মাঝ মাঠে মেসি একজনকে বুট দেওয়া পায়ের, এটাও আপনি দেখলেন না, এটা কি হয়? মরক্কো, যাক, এটা নিয়ে আর কথা না বলি। আমি আমার বাংলাদেশের ফুটবল দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে সত্যিই কিন্তু ফুটবল একটা বিউটিফুল গেম। এতটাই সুন্দর এই খেলা, এতটাই টেকনিক্যাল, এতটাই এর মধ্যে এত এলিমেন্ট আছে, এগুলি দেখেন, উপভোগ করেন। এলিমেন্টের কথা বলতে গিয়ে আবার মনে হলো, বাংলাদেশের ফুটবল দর্শকদের বিভিন্ন কর্মকাণ্ড আমার কাছে অদ্ভুত লাগে। সেই অদ্ভুতটা কি? ধরেন খেলা হইতেছে মাঠে, তো মাঝখানে পাসিং শট হিসেবে গ্যালারিতে ধরে, মাঠের 90 মিনিট বাদ দিয়া ওই গ্যালারিতে ধরা
কোনো একজন দর্শক, সাধারণত তারা মানে তরুণী হন, ওরকম একজন দর্শকের কথা 10 ঘন্টা ধরে চলতে থাকে যে ব্রাজিল ফুটবল দলের খেলা দেখতে অন্যরকম অনেক কিছু দেখা যায়। সিরিয়াসলি আমি 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 মনে করি যে আপনারা ফুটবলটা আসলেই ফুটবল বিশ্বকাপের যে ফুটবলটা উপভোগ করার জিনিস, ফুটবলটা আপনারা দেখেন। কেউ কেউ আমার বলছে যে ওইরকম সমর্থন না করলে, একদম জীবন মরণ দিয়ার মানে মানে এটার সাথে একাত্ম না হয়ে গেলে, এই আত্মস্থ না করলে অনুবাদ, আপনারা অনুবাদটা পড়েন। অনুবাদ হচ্ছে আরেকজন যে হচ্ছে এই দলটা সমর্থন করে না বা এর বিপরীত দল সমর্থন করে, তাকে শোয়ায় না ফেললে, তাকে কাদায় না ফালা দিলে, তাকে চ্যাংদোলা করে নর্দমায় ফালা না দিলে খেলা দেখা আসলে কোনো মজা নেই। এবং এইটাই মজা। আমি আমি আসলে রিয়েলি এই মজাটা বুঝতে পারি না। আমার কাছে মনে হয় যে এই ফুটবল খেলার জন্য ইউরোপ প্রথম থেকেই অনেক একাডেমিতে অনেক টাকা খরচ করতেছে। ছোট ছোট বয়স থেকে বাচ্চাদের ফুটবল একাডেমিতে নিয়ে আসা, ফুটবলটাকে তাদের মধ্যে নিয়ে আরও ফুটবলার তৈরি করতে চেষ্টা করতেছে। আমরাও কাছাকাছি কাজ, আসলে চেষ্টাটা আমাদের শুরু করা উচিত। আমরা যত সাপোর্টার, আমরা যত গ্যালারিতে থাকতেছি বা গ্যালারির বাইরে থাকে বা ঘরের মধ্যে থাকে বা টিএসসিতে গিয়ে বা কোনো একটা বড় জায়গায় বড় পর্দা দিয়ে যত চিৎকার করে খেলাটার প্রতি ভালোবাসা দেখাইতেছি, এর চেয়ে বেশি ভালোবাসা আমরা নিশ্চয়ই দেখাতে পারবো। আমরাও যদি চাই যে 30 বছর পরে আমাদের দেশে একটা ফুটবল দল এরকম হোক যে ফুটবল দলের জন্য আমরা বলতে পারি যে আমরা ফুটবলটা বুঝি, দেখি, খেলি, ঠিক না? আমাদের এগুলি খেয়াল করা উচিত না? আমরা সারা জীবন গ্যালারিতেই থাকবো? আমরা সারা জীবনের টিএসসিতে অন্য একটা দলের জার্সি পরে, অন্য একটা দেশের জার্সি পরে আর্জেন্টাইন টিভিতে আমাদেরকে দেখিয়েছে, এই সুখ নিব? ব্রাজিলের টিভিতে বা রেডিওতে আমাদের কথা বলেছে, এই সুখ নিব সারাটা জীবন? এটা হয়? আমার আমি আমার মানে আমার 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 চাওয়া যে, বা মানে আমার চাওয়াতে আপনাদের কিছু যায় আসে না। তারপর আমি বলি যে এই কথাগুলি বলে যেতেছি আরও 25-30 বছর ধরে। সোশ্যাল মিডিয়াম নাই বা অন্য সোশ্যাল মিডিয়াম যখন ছিল না তখন থেকেও আসলে এগুলি বলতেছি, কিন্তু মানে অনেকের কানে দিতে পারতেছি কিনা তা জানি না। অনেকে আবার উল্টা আমাকে বলে আমার জন্য নাকি তাকে খেলা দেখার মজা নষ্ট হইতেছে। আমি আমার কথা বলি, আমি কিন্তু খুব মজা নিয়ে বিশ্বকাপ ফুটবল দেখি, সব খেলা দেখি, সিরিয়াসলি সব খেলা দেখি, মানে যতগুলি খেলা দেখা সম্ভব। আমার সামনে ফুটবল বিশ্বকাপ করলে আর অন্য কোনো কিছু করলে অন্য কোনো কিছুটা আমি কমায় রাখি। আমি কিন্তু খেলা দেখি এবং খেলা দেখে আমি খুব মজাও পাই। আমি আশা করব যে আপনারাও খুবই আনন্দ নিয়ে দেখেন। ঠিক আছে, ওরকম মানে পাগল হয়েই দেখেন, উন্মাদ হয়েই দেখেন, ওই অন্য একটা জার্সি, অন্য একটা দলের চশমা পরেই দেখেন। খালি অন্য একটা লোকরে মাইরেন না ভাই, অন্য একটা লোকরে না মাইরাও একটু মজা কেমনে পাওয়া যায় নিশ্চয়ই আমরা এটা আবিষ্কার করে ফেলবো। কি বলেন? আমরা এক থাকলে আমাদের মানে আমাদের বুদ্ধিশুদ্ধি সবগুলি যদি আমরা একসাথে লাগাই তাহলে আমরা হয়তো এটা পাইরা ফেলবো, তাই না? চেষ্টা করি, চেষ্টা করতে তার দোষ নাই। ফুটবলের থেকে একটু নজর আমাদের দেশের দিকে মানে একটু আপনাদের দিকে একটু দিতে চাই যে গত ঈদের, এই যে বিগত ঈদের একটা ঘটনা, যেখানে জাতীয় ঈদগাহে ইমাম সাহেব প্রধানমন্ত্রীর মাথায় একটা টুপি পরা দিলেন। তো প্রধানমন্ত্রী তারেক রহমানের বাম পাশে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকেও টুপি দিলেন ইমাম সাহেব, কিন্তু মাথা খালি থাকলেও প্রধানমন্ত্রীর ডান পাশে থাকা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম কিন্তু সেই দিন টুপি পান নাই। তার জন্য সেদিন আফসোসই হয়েছে আমাদের। তবে বাইতুল মোকাররমের খতিব মালেক সাহেবের হাতের টুপি না পেলেও নানাভাবে শুধু নিজের নয়, নিজের বংশ, নিজের পুত্র, নিজের ভাতিজির সম্মান যে হিমালয়ের চূড়ায় নিয়ে যেতে তিনি চেষ্টা করবেন, তখন পর্যন্ত আমরা সেটা জানতে পারি। 4টা নতুন ইউনিয়ন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমের নির্বাচনী এলাকায় বগুড়ার 2 আসনে, যা মূলত শিবগঞ্জ উপজেলা। তিনি কি করলেন? তিনি শিবগঞ্জ ভেঙে মোকামতলা নামে নতুন উপজেলা করলেন। এরপর আবার শিবগঞ্জে মীরবাড়ি এবং মোকামতলা, সীমান্ত, দিগন্ত এবং স্বর্ণগ্রামের নতুন 4টা ইউনিয়ন করলেন। মীরবাড়িটা আসছে, তিনি একটি মীর বংশের ছেলে, সেই জন্য আমাদের মাননীয় প্রতিমন্ত্রী। সীমান্ত, দিগন্ত তার 2 পুত্র। আর স্বর্ণ, এইটা অবশ্য আমার কাছে একটু কাকতালীয় মনেও হইতে পারে, ভাতিজির নাম তো আবার স্বর্ণগ্রাম, কিন্তু আমাদের দেশ স্বর্ণ হচ্ছে তার লন্ডন প্রবাসী ভাতিজি। তো সংসদে এটা তাকে যখন জানতে চাওয়া হলো, তিনি তখন এটা বললেন যে মিলগুলি কাকতাল। কাকতাল মানে কাক উড়ে গেছে, তাল পড়ছে, নাকি তাল পড়ছে কাক উড়ে গেছে, কিছু একটা, মানে যেটাকে কো ইনসিডেন্স বলে, মানে এটার সাথে একটা আরেকটার ঘটনার সাথে জড়িত। এই মিলগুলি নাকি কাকতাল। কিন্তু দেখা গেল যে এই কাকতাল মানে এই কাকতালটা আমরা যে বিশ্বাস করব, সেইটা মানে কাকতাল হইতে হইতে একটা উপজেলার নাম দিগন্ত হয়ে যায়, একটা উপজেলার নাম সীমান্ত হয়ে যায়, মীরবাড়ি হয়ে যায়। মানে এই কাকতাল এরকম হয়। এই প্রতিমন্ত্রী শাহ আলমের অনেক রকম মানে মানে সমালোচনা, মানে এই নামকরণ দিয়েই অনেক রকম সমালোচনা। কারণ কি, এই সমালোচনার একটা বড় কারণ হচ্ছে যে
এখন যিনি প্রধানমন্ত্রী আছেন সে তারেক রহমান বিভিন্নভাবে প্রশংসিত হচ্ছেন যে তিনি তার বাবা বা তার মায়ের নামে মানে যেসব প্রতিষ্ঠানের নাম ইভেন আগে ছিল সেগুলির নামও ফিরে আনার ব্যাপারে খুব বেশি মত দিতেছেন না। আর উনি একজন মানে উনার আরেকটা পরিচয় আছে প্রতিমন্ত্রীর বাইরে, উনি নাকি প্রধানমন্ত্রীর বন্ধু। সূর্যের চেয়ে বালি গরম বলে একটা কথা আছে। সূর্যের চেয়ে বালি আসলে গরম লাগারই কথা, কারণ সূর্য অনেক দূরে থাকে। আর বালির গরমটা ধরেন আমার পায়ে ফোসকা পড়ার মতো কাজ করে। যাই হোক, এই কথা যখন কইতেছি তখন আরেকটি খবর, আপনি সূর্যের চেয়ে বালি কত গরম, মানে বালি কত কাছে আপনি দেখেন। খবরটা হলো কি জানেন, এই দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন এর ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে গ্রেফতার করা হয়েছে। উনার অপরাধ কি? উনার অপরাধ হচ্ছে উনাকে গ্রেফতার কইরা উনাকে জেল হাজতে পাঠানো হয়েছে। উনার অপরাধ হচ্ছে উনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী, ওই যে আমাদের মীর শাহ আলম, সেই মীর শাহ আলমের বিরুদ্ধে দুর্নীতির নিয়ে রিপোর্ট করছেন। ওর জন্য বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ এবং দ্য নিউ নেশন পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রতিনিধি তানভীর আলম রিমন গত 15 জুন এই পত্রিকা দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক প্রকাশনা সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলা করে মানে মীর শাহ আলমের বিরুদ্ধে, বুঝেন কিন্তু ভাই, আমি ভালো করে বুঝি না, এই জন্য লেখা নিয়ে আসছি। মীর শাহ আলমের বিরুদ্ধে দুর্নীতির প্রতিবেদন করছে, ঠিক আছে? সেই দুর্নীতি রিপোর্ট করছে কে? দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম। এখন ওনাকে গ্রেফতার করা হয়েছে। কে গ্রেফতার করছে? বগুড়া ডিবি পুলিশের একটা দল। কোথায় গ্রেফতার করছে? গাজীপুর উপজেলার গাছা উপজেলার বোটবাজার এলাকা থেকে। এখন এই মামলাটা কে করছে হচ্ছে বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ এবং নিউ নেশন পত্রিকার উত্তরাঞ্চলের প্রতিনিধি তানভীর আলম রিমন। বুঝলেন ভাই, মানে কানেকশনটা দুটো। মীর শাহ আলম নিয়ে আবার আরো খবর আছে। মীর শাহ আলম নিয়ে আরো খবর কি, বগুড়ার যেই 2 ইউনিয়নের নাম উনি দিছিল ওনার ছেলেদের নামে, বা কাকতাল হয়েছিল বলে যেটা উনি বলছিলেন শাহ আলম সাহেব, ওই 2টা ইউনিয়নের নাম মানে পরিবর্তন করতে বলছে প্রধানমন্ত্রী। ওই 2টা ইউনিয়নের নাম তা চলবে, মানে তা হবে না বলে ডিসি সাহেব জানানো হয়েছে। তো কেমন হলো ব্যাপারটা? কাকতালের নাম প্রধানমন্ত্রীর বাদ দিতে হইল কেন? মানে ঘটনা কি? আমরা কেমন জানি বিএনপির আমলে আসলে কিছু বন্ধু বান্ধব পাই, নতুন নতুন বন্ধু বান্ধব। এই নতুন নতুন বন্ধু বান্ধবগুলি মানে আছে না, মানে এই বন্ধুর রূপ ধরা মানে সরকারের এবং তারেক রহমান সাহেবের কিছু ক্ষতি করতেই আসে বলে মনে হয়। মানে আমার পরবর্তী প্রসঙ্গে যাই, যে মানে এই কিন্তু মিনিস্টার সাহেব শাহ আলম সাহেব যদি মানে শাহে আলম, মীর শাহ আলম যদি এটা শুনে থাকেন, তাইলে মীর শাহ আলম সাহেব আপনার নামে আর যা যা কিছু আছে, আমি আবার আছে একটা দেখলাম একজন সাংবাদিক জুলকারনাইন সাহেব, তিনি আবার বলছেন আপনি নাকি আপনার নামে যেসব স্কুল দিতেছে তারা অতি উৎসাহী লোকজন, তাদেরকে এগুলি দিতে আগে মানা করছেন। ভাই মানা করেন, সেটা ঠিক আছে। আর কাকতালের যত কিছু আছে, এই সীমান্ত, দিগন্ত, স্বর্ণ, মীর, এরকম যত কাকতাল আর ভবিষ্যতে যা না হয় সেটা একটু নিশ্চিত করেন। আর এই যে কারে জানি ধরছেন আপনার বিরুদ্ধে দুর্নীতির মামলা করার জন্য, আবার অন্য আরেকটা কে লোক জানি একটা মামলা করছে, এবং এই যে আমরা জাইনা ফেলছি আপনি হচ্ছেন প্রধানমন্ত্রীর বন্ধু, এগুলি বাদ দেন, বুঝছেন? এগুলি বাদ দেন। আমার মানে এগুলি যদি এখনো বাদ না দেন, সামনে অনেক খারাপ সময় আসতেছে। সত্যি আপনাদের সময়ে অনেক 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 খারাপ সময় আসতেছে। নেত্র নিউজ দেখছেন মনে হয়, শাহ আলম সাহেব এইখানে একটা নেত্র নিউজ একটা প্রতিবেদন সামনে এনেছে, যেখানে তারা শিরোনাম করেছে উন্নয়নের শিবগঞ্জ মডেল। এতে বলা হয়েছে বিএনপি সরকার, আমি কোট করতেছি, বিএনপি সরকারের প্রথম 4 মাসে দেশের সর্বোচ্চ সড়ক সেতু বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমের শিবগঞ্জ। কাজের বড় অংশ বাটোয়ারা হয়েছে তার ছেলে ও বিএনপি ঘনিষ্ঠ ঠিকাদারদের মধ্যে। এইটা নেত্র নিউজ বলছে। আমি ইন্ডিপেন্ডেন্টলি এই ঘটনাটার ক্ষেত্রে বা এই রিপোর্টটার ক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া আমি এখনো জানি না। কাকতাল নাকি কোকিল বেল, একটু বইলেন। কাক উঠছে, তাল পড়ছে না কেমনি কি হয়েছে একটু বইলেন। এবং মানে বগুড়াকে নতুন গোপালগঞ্জ করেন না, বগুড়াকে
গোপালগঞ্জ তো যে হইব, বগুড়ারে যে আপনি গোপালগঞ্জ করতে চাইবেন সেটা হয়তো আমার নিয়তি, মানে এই এই নিয়তি থেকে আমার মানে আমরা কেমনে রক্ষা পাবো আমরা এটা আর জানি না। আমরা আমাদের 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 এটা জানা নাই, আমাদের এখানে আসলে পথ জানা নাই, মানে আমরা 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 এটা জানি না। আপনার প্রতি মানে না, আপনারা আমি অনুরোধ করব না, আপনারা আমার অনুরোধ করার কিছু নাই। আপনি ভুল করছেন, ভুল স্বীকার করেন, ভুল স্বীকার করে নিজেরা ঠিক করেন, আপনারা আমি রিকোয়েস্ট করবো না। আপনি চারটা ইউনিয়নের নাম নিজের নামে রাখছেন, সেটা ভুল করছেন। আপনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী হইয়া নিজের জেলায় সবচেয়ে বেশি বরাদ্দ রাখছেন, নিজের উপজেলায় বরাদ্দ রাখছেন, পোলা এবং ঠিকাদারগর দিয়া কাজ করাইতেছেন। নিজের ভুল নিজে স্বীকার করা ঠিক হয়। যদি এইটা ওরা ভুল রিপোর্ট করে থাকে সেটাও আইসা এরকম করে বলেন, বুঝছেন? আপনারে মানে একটু ভদ্রতা করে হয়তো আপনারা বলা উচিত ছিল। আপনাকে রিকোয়েস্ট করছি না, আপনাকে রিকোয়েস্ট করতেছি না আমি ভাই, আপনি রিকোয়েস্ট করতেছি না। আপনি নিজের ভুল নিজে দেখেন, নিজে দেখে এগুলি ঠিক করেন, পরে কবেন যে ভাই আমার ইচ্ছা আমি করছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু, ভাই বহুত বন্ধু দেখছি এখন, এগুলোকে দেখা করতে হইলেও এখন ভিসা দেওয়া যাইতে হবে ওই পারে, বুঝছেন না? বন্ধু বান্ধব এগুলি বাদ দেন, কি বন্ধু হয়েছেন না হয়েছেন সেগুলি বাদ দেন। হ্যাঁ, এবার আমার এইবার একটু আপনাকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, এটা শেষ প্রসঙ্গ, সেইটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত ইরানের সঙ্গে চুক্তি করছে। ইরানের সঙ্গে চুক্তি, অনেকে আবার এটাকে আবার বলে যে না এটা চুক্তি না, এটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। ভাই চুক্তি আর মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে তফাৎ কি? মানে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মানাটা কোনো বাইন্ডিংস না, সিরিয়াসলি বাইন্ডিংস না। চুক্তি মানা বাইন্ডিংস। এই পৃথিবীতে সব পক্ষ এক পক্ষ আরেক পক্ষের সাথে যে চুক্তি করে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে সেগুলি মাইনে চলে। বা এটা তো যার মানার ইচ্ছা সে মানবে, যার মানার ইচ্ছা সে মানবে না। যে শক্তিশালী সে মানবে, যে শক্তিশালী না সে মানবে না। কিন্তু না, মজার সেখানে না, চুক্তি হোক বাই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কিছু একটা সাইন করছে তো, এর মধ্যে লিখছে তো যে এটা ডোনাল্ড ট্রাম্প। এই সাইন করাটা ইসরায়েল মোটেও পছন্দ করে না, ইসরায়েলের একটু ভালো লাগে না। ইসরায়েল বলছে যে এটা ক্যান করলো, কই করলো, কিচ্ছুই আমরা আমরা এগুলি আমরা জানি না, আমরা এগুলি মানি না। এর কথা শুই না আবার আমি ডোনাল্ড ট্রাম্পের কথা তো আসেই, কেন সে করছে, কেন সবচেয়ে সে ভালো ডিল করলো, তবু এই ফেক মিডিয়া তারা এটা মানে টানে না, সেটা তো আসেই। আমি ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের কথা শুনতেছিলাম, জেডি ভেন্স সতর্ক করে দিয়ে বলছে, জেডি ভেন্স ভাইস প্রেসিডেন্ট সতর্ক করে দিয়ে বলছে যে শোনেন ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র আছে বলে আপনারা আসেন, মার্কিন যুক্তরাষ্ট্র না থাকলে আপনারা থাকতেন না। এই পৃথিবীতে এখন আপনাদের পাশে দাঁড়ানোর মতো বড় শক্তি একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রই আসে, এটা মাইনা নেন, এটাই রিয়েলিটি। এই কথা শুই না আমি মানে এই উত্তর জাপানে এটা দেখতেছিলাম, ইরান কি হয়েছে পাইছে এটার কথা একটু পরে আসতেছি। এই কথা শুই না মার্কিন যুক্তরাষ্ট্রে মানে এই আমেরিকায় নিযুক্ত যে ইসরায়েলের রাষ্ট্রদূত, হে আবার কইছে যে শোনেন ইসরায়েল না থাকলেও কিন্তু আমেরিকা থাকতো না। এখন কে থাকলে কে থাকতো না, আর কে থাকলে না কে থাকতো, এটা তো আসলে মানে কয়দিন পর, মানে মহাকালের হিসাবে কয়দিন পর আমাদের হয়তো পুরো জীবন এইটা বিচার করে নেবে। কিন্তু দেখা যায় ওই চুক্তির মধ্যে থেকে কি আসে, কটুক এটার মধ্যে থেকে কে মানে, মাইনাইটের মধ্যে কটুক লাগে, কটুক পারে। কিন্তু মজার ব্যাপার হলো যেই ডোনাল্ড ট্রাম্প, এটা শেষ কথা কই আজকে বহুত, যেই ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামার ইরানের সাথে চুক্তি এবং বারাক ওবামা কর্তৃক $150 বিলিয়ন ইরানের দেওয়ার মানে একটা ফান্ড ইরানের দেওয়ার কথা বললে সেটাকে স্টুপিড এবং একটা স্টুপিডও তো বলছে, আরেকটা মনে হয় যুদ্ধর মনে পড়তেছে, আরেকটা খারাপ কথাও বলছে মনে হয় যে কে এরকম একটা চুক্তি করলো, ওদেরকে ঘুষ দিয়ে এরকম একটা নেগোসিয়েশন করছে, এই করছে সেই করছে, যেই ডলার করছিল ওর চুক্তিতে এবার $300 বিলিয়ন কথা আছে। $300 বিলিয়ন উন্নয়নে দিবে কিনা জানি না, বারাক ওবামাও বলে পুরোপুরি দেয় নাই। $300 বিলিয়ন ফান্ড এটা দিবে কিনা, কে দিবে, কার কাছ থেকে আসবে সেটা পরিষ্কার না। কিন্তু 150টারে সে বোকা স্টুপিড কইছিল, আর একটা কি জানি কইছিল, আর হে দিতেছে $300 বিলিয়ন, এর নামই ডোনাল্ড ট্রাম্প। মানে সব কিছু তারে দেওয়া সম্ভব। উনারে এই ফ্রান্সে এক ডোনাল্ড ট্রাম্পে এক সাংবাদিক জিজ্ঞেস করছে যে এক বিখ্যাত মনীষী বলেছিলেন যে ইরান কোনো যুদ্ধ জিতে না কিন্তু নেগোসিয়েশন হারে না। ডোনাল্ড ট্রাম্প আবার খুব উৎসুক হয়ে জিজ্ঞেস করছেন কে 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 এই কথা বলেছেন, তখন ওই সাংবাদিক বলছেন এটা ডোনাল্ড ট্রাম্প বলছে 2020 সালে। তো আপনি যেহেতু বললেন যে ইরান নেগোসিয়েশন হারে না, তো এইবারের এই নেগোসিয়েশনে কি হয়েছে, আপনি জিতছেন না আপনি হারছেন?